গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ছন্দা সিংহ মহাপাত্রর লেখা গল্প ভয়। গত সপ্তাহের পুরনো বাড়ি গল্পের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শাবানা সুলতানা ও রুমা দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজও গল্পের শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমরা পরের সপ্তাহে ঘোষণা করব। বিগত দিনগুলোতেও আপনারা গল্প পাঠককে যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা আপ্লুত। আশা করব পরবর্তী দিনগুলোতেও আপনারা এভাবেই পাশে থাকবেন। এই চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শুরু করছি আমাদের আজকের নিবেদন ছন্দা সিংহ মহাপাত্রর লেখা গল্প ভয়। ভূত কি সত্যিই আছে? আমার এই প্রশ্নের উত্তর দিতে বিনয় কাকা একটুও দেরি করলেন না। তিনি খুব উত্তেজিত হয়ে বললেন, তা আবার নেই, কি বলছো তুমি? জানো আমি জীবনে কতবার ভূত দেখেছি? আরে তাই তো তোমাকে বলছি হে নীলু, এত রাতে আর শ্মশানের রাস্তা দিয়ে যেও না। আজকে রাতে আর গিয়ে কাজ নেই, আমাদের বাড়িতেই না হয় আজ রাতটুকু থেকে যাও, কাল ভোর ভোর বেরিয়ে পড়বে। কাকুর কথায় আমি খুব একটা আমল দিলাম না। বাড়িতে ছোট্ট ছেলেটির শরীর খুব একটা ভালো ছিল না। সকালে দেখে এসেছি, যদি আবার বাড়াবাড়ি হয় তখন বউ একা সামলাতে পারবে না, তাই বাড়ি চলে যাওয়াই আমার উচিত হবে। যত কাজই থাকুক না কেন, রাতে কখনো আমি বাইরে থাকি না। বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একাই, কাজেই চিন্তাটা একটু বেশিই হয়। আশেপাশের লোকজনকে ডাকলে যে আসবে না তা নয়, কিন্তু নিজের মনটাও যে অস্থির হচ্ছে। আসলে বিনয় কাকু বাবার খুব ভালো বন্ধু ছিলেন। এখন বাবা নেই, তাই বিনয় কাকু কিছু বললে না বলা যায় না। কাকুর বাড়িতে খুব ঘটা করে মা কালীর পুজো হয়, সেই উপলক্ষেই আমার এখানে আসা। পুজো দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল, আর পুজো শেষে একটু প্রসাদ খাওয়া। এখন মধ্যরাত্রি পেরিয়েছে। পুজো শেষে প্রসাদ খাওয়ার সময় সবাই মিলে বিভিন্ন বিষয়ে গল্প হচ্ছিল। এই গ্রামে কাকুর পুজো খুব বড় করে হয়। রাতে অনেকেই আসে পুজো দেখতে এবং প্রসাদ খেতে, তাই লোকজন বেশ ভালোই হয়েছিল। সেই সময় কেউ একজন ভূতের গল্প বলতে শুরু করল। বিনয় কাকুও সেই গল্পে যোগ দিলেন। খুব বিশ্বাস নিয়ে ভূতের গল্প বলতে শুরু করেন। তখন আমি বেশ আশ্চর্য হয়ে যাই। বিনয় কাকু ভূতে ভয় পান বলে আমার জানা ছিল না। আমি তাই অবাক হয়েই প্রশ্নটা করেছিলাম। যাই হোক, সবার কথা না শুনেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। ভূতের ভয় আমি পাইনি, তবে অনেকগুলো ভূতের গল্প শোনার পর গায়ে একটু ছমছম করবেই, সেটা আর আশ্চর্য কি। তবে কেউ শুনলে অবাক হবেন, আমি ভূতে বিশ্বাস না করলেও ঈশ্বরে বিশ্বাস করি। অবশ্য আমার মতো এরকম অনেক মানুষ আছে। দুটো গ্রামের মাঝে একটা বড় মাঠ, আর মাঠের এক প্রান্তে একটা বড় দিঘি। দিঘির পাড়ে 2 গ্রামের মানুষের শ্মশান। রাত গভীর হলে এদিকে খুব একটা কেউ আসে না, তখন সবাই বড় রাস্তা দিয়ে ঘুরে যায়। একটু সময় লাগলেও সবাই সেটাই করে। কিন্তু আমি এদিকে আসব এটা কেন যে ঠিক করেছিলাম কে জানে। তখন তো আর ভাবিনি আমিও ভয় পাব। আসলে নিজেকে তো খুব সাহসী মনে করতাম। বাস্তব যে কতটা কঠিন সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিছুটা রাস্তা আসার পর ভয়টা একটু জেঁকেই বসল। ভীষণভাবে মনে হতে লাগলো, কেন যে এদিকে এলাম। সাইকেল চালানো ভীষণ দায় হয়ে উঠল।
15 মিনিটের রাস্তা যেন আর শেষ হচ্ছে না। কার মুখ দেখে যে সকালে উঠেছিলাম কে জানে। নিজের এরকম ভাবনাতেই নিজেই অবাক হলাম। এটা কি সত্যিই আমি তো কখনো এরকম ভাবি না। তাহলে কি? কিন্তু এখন আর কিছু করার নেই। চলে যখন এসেছি তখন এদিকেই যেতে হবে, না হলে আমি যে ভয় পেয়েছি সেটা সবাই জেনে যাবে। সেটা তো আর হতে দেওয়া যাবে না। অমাবস্যার রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, হাতে একটা জোরালো টর্চ আছে, এটাই ভরসা। দূরে কোথাও একটা পাখি উড়ে গেল, কিরকম একটা বিশ্রীভাবে ডাকছিল। ভয়টা আরও বাড়িয়ে দিল। ঝিঝি পোকা আর অন্য কিছু পোকা শুধু ডেকেই চলেছে। মনটা শক্ত করে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলাম। ছোটবেলার কথা খুব মনে পড়ছে। যখন খুব ছোট ছিলাম তখন একবার এই রকমই গভীর রাতে এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম। তবে একা ছিলাম না, বাবা সঙ্গে ছিলেন। যাত্রা দেখতে পাশের গ্রামে গিয়েছিলাম। যাত্রা দেখে ফিরতে প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল। তখন তো আর এরকম ভয় করেনি। বাবা কোনোদিন ভূতে বিশ্বাস করতেন না, তাই আমার মনেও কোনো ভয় ছিল না। কিন্তু এখনের ব্যাপারটা একদম আলাদা। একে তো আমি একা এসে পড়েছি, তাতে আবার ভূতের গল্পগুলো মাথার মধ্যে ঘুরঘুর করছে। যাই হোক, এই সময় আবার সাইকেলের চেনটা খুলে গেল। বিপদের সময় আর এক বিপদ। কি যে করি? এক হাতে টর্চ ধরে চেনটা পরানোর জন্য বসে পড়লাম। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকাগুলো এক নাগাড়ে ডেকে চলেছে। এতটুকু শরীর থেকে এত আওয়াজ যে কী করে বের হচ্ছে তা কে জানে। একটা কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। কি ভয়ঙ্কর সেই ডাক! ভয়ে আমার বুক শুকিয়ে গেল। আর ভালো লাগছে না। ঘন ঘন চোখ শ্মশানের দিকে চলে যাচ্ছে। হঠাৎ মনে হলো শ্মশানের দিক থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া যে বের হচ্ছে সেটা পরিষ্কার আমি দেখতে পেলাম। না, কোনো চোখের ভুল নয়। তাহলে কি কেউ মারা গেছে নাকি? কিন্তু কোনো লোকজন তো দেখা যাচ্ছে না। কোনো রকমে সাইকেলের চেনটা আমি পরালাম। এতেই গোটা শরীর ঘেমে নিয়ে একাকার। তাড়াতাড়ি করে সাইকেলের প্যাডেলে পা দিলাম। না, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে হবে। সাইকেল চালিয়ে একটু এগিয়েছি, এমন সময় কিছু শব্দ শুনতে পাই। মনে হচ্ছে কারা যেন কথা বলছে। কিছুই বোঝা যাচ্ছে না। পুকুরের দিকে তাকিয়ে দেখলাম যেন আবছা আবছা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি সত্যিই কেউ মারা গেছেন? আমি সাইকেল চালিয়ে পুকুরের দিকে এগিয়ে গেলাম। আমাদের গ্রামের কেউ হবে কিনা সেটা জানার খুব ইচ্ছে করছে। বুকের ভেতর পকেটে হাত দিয়ে ছোট ফোনটা বের করে দেখলাম কেউ ফোন করেছিল কিনা। যদি সেরকম হতো তাহলে অবশ্যই ফোন আসতো। কালী পুজোর আওয়াজে যদি শুনতে না পেয়ে থাকি। না, কোনো ফোন তো আসেনি। হয়তো অন্য গ্রামের কেউ হবে। আমি আর একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা শুনছেন? বলছি কে মারা গেছেন? কোন গ্রামের? আমার কথা কেউ শুনতে পেল বলে মনে হলো না। আর একবার কি ডাকবো? কিছু একটা ওখানে হচ্ছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। 3-4 জন মানুষের গলা পরিষ্কার শুনতে পাচ্ছি। আর একবার ডাকার আগে আমার কি মনে হলো আমি একটু ভাবলাম, কোনো কিছু একটা বিপদ যেন আমি আঁচ করতে পারছিলাম। সাইকেলটা দাঁড় করিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। ঠিক লোকগুলো কিছু একটা নিয়ে যেন জোর তর্ক করে চলেছে।
কিন্তু ফিসফিস করে। তাই ওদের কথাবার্তা আমি শুনতে পাচ্ছিলাম না। কি নিয়ে ওরা ঝামেলা করছে সেটাও বুঝতে পারছি না। ওদের সামনেই একটা জায়গায় অল্প অল্প আগুন জ্বলছে, তাহলে এই ধোঁয়াটাই আমি দেখতে পাচ্ছিলাম। যেই ভাবছি একবার ডাকি, ঠিক তখনই কেউ যেন আমাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে গেল। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে মুখ দিয়ে কোনো কথাই আর বের হচ্ছিল না। শুধু বড় বড় চোখে দেখলাম বিনয় কাকু আমার হাত ধরে আছে। ঠান্ডায় কাকুর হাতও ঠান্ডা হয়ে গেছে, আর আমি তো ঠক ঠক করে কাঁপছি ঠান্ডা আর ভয়ের মিশেলে। কাকু মুখে আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। তারপর আস্তে আস্তে বললেন, চুপ চুপ, একদম চুপ। ওরা চোর, তুমি কি বুঝতে পারোনি? পাশের গ্রামে আজকে রাতে একটা চুরি হয়েছে, তারই ভাগ নিয়ে ওদের ঝগড়া চলছে। কিন্তু কাকু, তুমি এখানে এলে কি করে? আমি তো ঠিক চলে যেতাম। আমরা খুব আস্তে আস্তে পিছোতে লাগলাম। কাকু চুপি চুপি বলেছিলেন, নীলু, আমার খুব চিন্তা হচ্ছিল। তুমি এমন ভাবে চলে এলে, কোনো কথাই শুনলে না। আসলে এই রাস্তাটাতে এখন আর কেউ আসে না। যত সব চোর ছেচড়েরা এখানে ঘুরে বেড়ায়। ওদের শরীরে কি আর ভয় বলে কিছু আছে? কাকু আমাকে ইশারা করে সাইকেলটা নিতে বললেন। এখন আমরা পুকুর পাড়টা থেকে অনেকটাই দূরে চলে এলাম। ওদের এখনো আবছা আবছা দেখা যাচ্ছে। কাকুকে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে ওরা চোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে যে বুঝতেই হবে, না বুঝলে যে তোর সর্বনাশ হয়ে যেত। ওরা যদি তোকে দেখতে পেত, তাহলে নিজেদের বাঁচাতে হয়তো খুব খারাপ কিছু করতেও ওরা পিছপা হবে না। আমার সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। এ কি বলছো কাকু? পুলিশে একটা ফোন করলে হতো না? তাহলে ওরা ধরা পড়ে যেত না, মানে ওই যাতে চুরি হয়েছে তারাও তাদের জিনিসটা ফিরে পেত। কাকু আমার কথা শুনে কি ভাবলেন কে জানে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তারপর ছোট বাঁকটা পেরিয়ে যখন বড় রাস্তায় নেমে পড়লাম, তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও বাবা, আর কোনো ভয় নেই। খুব বড় বিপদ থেকে রক্ষা পেলে তুমি। আর বেশি দূর নয়, বাকি রাস্তাটা তুমি একাই যেতে পারবে। আর কোনো ভয় নেই। যাও 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 যাও। কিন্তু কাকু, আপনি একা আবার এই রাস্তা দিয়ে যাবেন না? আজ রাত তো আর বেশি বাকি নেই। এটুকু সময় আমাদের বাড়িতে থেকে যান, কাল সকালের বাসে না হয় চলে যাবেন। তাছাড়া আপনার তো ভূতের ভয় আছে, আপনি একা একা যাবেন না। কাকু আর কোনো কথা না বলে ধীরে ধীরে রাস্তায় নেমে গেলেন। আমার কেমন কেমন যেন মনে হলো। কাকুর জন্য চিন্তা হচ্ছে, তবে হয়তো কাকুর কোনো ভয় নেই। না হলে কি আর একা একা আমাকে বাঁচানোর জন্য এত রাতে আসতে পারতেন? বড় রাস্তায় চলে আসার পর আর ভয় লাগে না। তাছাড়া অনেকটা সময় পেরিয়েও গেছে। কাকু না এলে যে কি হতো জানি না, আর আমি ভাবতেও পারছি না। আসলে অনেক দিন বাইরে ছিলাম পরিবার নিয়ে, কাজের সূত্রে। বাবার শরীর খারাপ হওয়ার খবরে মাসখানেক আগেই গ্রামে ফিরেছি। বাবা তো 1 মাস আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই আর কোথাও না গিয়ে গ্রামে থেকেই চাষবাসে মন দিলাম। কালী পূজার অনুষ্ঠানে সপরিবারই নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু ছোট ছেলেটার শরীর খারাপ বলে মা, বউ আর বড় ছেলে কেউ এলো না। এখন মনে হচ্ছে ওরা না এসে ভালোই হয়েছে। তবে সবাই এলে অবশ্য এভাবে ওই রাস্তা দিয়ে এই রাতে আমি কখনোই আসতাম না। সকালে বাসেই ফিরতাম। বাস অনেকটা ঘুরে আসে বলে সাইকেলে এই শর্টকাট রাস্তায় আসা। এখন ভালোই ভালোই বাড়ি ফিরলে হয়। যা ভয়াবহ অভিজ্ঞতা হলো আজ। গ্রামের মাঝামাঝি আমার বাড়ি। বাড়ির কাছে আসতেই দেখি মা ও বউ
বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ওরা ছুটে আসে। আমি ওদের এভাবে আসতে দেখে অবাক হয়ে গেলাম। এ কি, তোমরা এভাবে বাড়ির বাইরে এত রাতে? কি হয়েছে? ছোটু শরীর কি বেশি খারাপ করলো নাকি? আমার কথা শুনে ওরা দুজনে পরস্পরের দিকে তাকালো। তারপর আমার বউ বলল, তুমি ঠিক আছো তো? তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল। আরে আমি ঠিক আছি, ছোটু কেমন আছে সেটা বলো। ছোটু ঠিক আছে, তুই আগে ভিতরে চল। মা তাড়াতাড়ি কথাটা বলে ভিতরে চলে গেল। আমার সবকিছুই যেন অন্যরকম লাগছিল। এত রাতে ওরা না ঘুমিয়ে বাইরে কেন দাঁড়িয়েছিল? তাছাড়া আমি তো ফিরবো এ কথা বলে যাইনি। হঠাৎই ঠিক করলাম যে ফিরে আসব। ভেবেছিলাম মাঠের রাস্তা দিয়ে এলে সাইকেলে 15-20 মিনিট লাগবে, তাই চলেই যাই। তবে এভাবে যে আমার আসা উচিত হয়নি সেটা ভালোই বুঝতে পারছি। বাড়িতে ঢুকেই বউ অস্থির হয়ে বলল, কি হয়েছিল তোমার? এত দেরি হলো কেন? আমাদের খুব চিন্তা হচ্ছিল। আমাকে আগে একটু জল দাও। আর তোমরা তো চিন্তা করছিলে কেন? কারণ আমি তো বলেইছিলাম যে আমি কাল সকালে ফিরব। বউ আমার হাতে জলের গ্লাস দিয়ে বলল, মা, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আপনার ছেলে যখন ফিরে গেছে তখন আর চিন্তার কারণ নেই। মা ঠিক আছে বৌমা বলেই শোয়ার জন্য চলে যায়। বউ আবার বলতে শুরু করে, তুমি তো বলেছিলে আজ রাতে আর বাড়ি ফিরবে না, তাই নিশ্চিত হয়ে ঘুমিয়ে গেছিলাম। আর ছোটুর শরীরটাও ভালো ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ ফোনটা ভেসে উঠল। আমি ভাবলাম তুমি হয়তো ফোন করেছো ছোটুর খবর নেওয়ার জন্য। কিন্তু আমি তো ফোন করিনি। তাহলে এত রাতে কে ফোন করলো? বেশ চিন্তিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, সত্যি কি যে হচ্ছে সব? বউ আমাকে বলে, হ্যাঁ, তুমি করনি, বিনয় কাকু ফোন করেছিলেন। তুমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কাকু খবর পান যে পাশের গ্রামে একটা বড় চুরি হয়েছে। তারপর থেকে উনি তোমাকে ফোন করার চেষ্টা করেছেন, এটা বলার জন্য যে মাঠের রাস্তায় না আসতে, কারণ ওখানে জঙ্গলের নিরিবিলিতে চোরেরা লুকিয়ে থাকতে পারে। কিন্তু তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এই সব কথা শুনে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। ফোন না পাওয়ার কোনো কারণ ছিল না। ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে দেখি সেটা সুইচ অফ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেটা চার্জে বসালাম। তারপর বউকে বললাম, ফোনটা ডেড হয়ে গেছিল। যাই হোক, তারপর 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 কি হলো? কাকু তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলেন। রাস্তাটা একদম ভালো নয়, ভূতের ভয়ও আছে। কিন্তু তুমি কাকুর কোনো কথাই শুনলেন। চুরির ঘটনাটা শোনার পর থেকেই কাকুর চিন্তাটা আরও বেড়ে গেছিল, তাই তোমাকে ফোনে না পেয়ে এখানে ফোন করেন। এখন বুঝতে পারছি কাকু ফোনে না পেয়েই আমাকে মাঠে খুঁজতে চলে এসেছিলেন। কাকু না এলে আজকে যে আমার কি হতো তা ভগবানই জানেন। সে কি হয়েছিল গো? আর বলো না, আমি তো চুরির কথা জানতাম না। আর ওই রাস্তাটাও যে এতটা খারাপ এটা আমি আগে বুঝিনি। চোরেদের একেবারে সামনে গিয়ে পড়েছিলাম আর কি। কাকু আমাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে না গেলে আমাকে ওরা হয়তো মেরেই ফেলতো। কি বলছো গো তুমি? বউ ভয়ে কাঁদতে শুরু করে। কি সর্বনেশে কথা! জয় মা কালী, আজ তোমার কৃপায় ও ভালোই ভালোই বাড়ি ফিরতে পেরেছে। বউ আকাশের দিকে হাত জোড় করে প্রণাম করে। তারপর বলে, আচ্ছা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কাকু তোমাকে বাঁচালেন মানে? কাকু তো বারবার এখানেই ফোন করেছিলেন তোমার খবর নেওয়ার জন্য। উনি নিজেই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে শেষে বেরোবেন বলে ঠিক করেন, কিন্তু তার আগে আমরা তোমাকে দেখতে পাই আর ওনাকে ফোন করে বেরোতে বারণ করলাম।
তাহলে কাকুর সঙ্গে তোমার দেখা হলো কি করে? আমি বউয়ের এসব কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকি। কি সব আজগুবি কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো এই মোড় পর্যন্ত কাকুর সঙ্গেই এলাম। আমাকে গ্রামের রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে উনি বাড়ি ফিরে গেলেন। আমার কথা শুনে এবার সত্যি সত্যিই বউয়ের মাথা খারাপ হওয়ার জোগাড়। হ্যাঁ, সে কি? কাকু তো এইমাত্র ফোনে বললেন উনি বাড়িতে আসেন, তাহলে তোমার সঙ্গে কি করে থাকবেন? তুমি ভুল দেখোনি তো? মাথায় তখন হাজারটা প্রশ্ন। কাকু যদি বাড়িতে ছিলেন তবে আমার সঙ্গে এতক্ষণ কে এলো? তাহলে কি আমি ভুল দেখলাম? না না, কিন্তু তা কি করে হবে? এতটা পথ গল্প করতে করতে এলাম, সেটা চোখের ভুল হতে পারে না। আমার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। ফোনে কাকুর নামটা ভেসে ওঠে। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলাম। হ্যাঁ, হ্যালো বাবা, তুমি পৌঁছে গেছো? আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। চারিদিক থেকে শুধু খারাপ খবর আসছিল। পাশের গ্রামে চুরির খবরটা পেয়ে খুব ভয় পেয়ে গেলাম। তোমাকে বারবার ফোন করেও কোনো উত্তর পাইনি। তারপর তোমার বাড়িতে ফোন করলাম। ভেবেছিলাম কয়েকজনকে নিয়ে তোমার খোঁজে যাব। ঠিক তখনই বৌমা ফোন করে বলে তোমাকে বাড়ির দিকে আসতে দেখতে পেল। যাক, তুমি বাড়ি ফিরেছো জেনে নিশ্চিন্ত হলাম বাবা। কাকু এক নাগাড়ে কথাগুলো বলে হাঁপাতে লাগলেন। কাকুর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা একদম শুকিয়ে কাঠ। তাহলে মাঠের রাস্তায় কে আমাকে বাঁচালো? তবে সে কি মানুষ ছিল না? কাকুকে আর কোনো কথা বলতে পারলাম না। শুধু মুখ দিয়ে একটা গোঁ আওয়াজ বের হতে লাগলো। তারপর আমি ধপ করে পড়ে গেলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন ছন্দা সিংহ মহাপাত্রর লেখা গল্প ভয়। আজকের প্রশ্ন, যে কাকুর বাড়িতে নীলু কালী পুজোর নিমন্ত্রণ খেতে গেছিলেন তার নাম কি ছিল? আপনারা আপনাদের উত্তর কমেন্টসে লিখে জানান। প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমরা পরের সপ্তাহে ঘোষণা করব। গল্পটি কেমন লাগলো কমেন্টসে আমাদেরকে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।